আজকে আমরা কারবারি জগতের এক্সপেন্স বা খরচ নিয়ে আলোচনা করব এবং খরচ নিয়ে যত প্রকারের ট্রানজ্যাকশন আছে সমস্ত ট্রানজ্যাকশনগুলো মাত্র সহজ একটি কৌশলের মাধ্যমে আমি শেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় বিবিএস এবং বিবিএ এর ছাত্রছাত্রীবৃন্দ, স্বপন্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ধারাবাহিক আলোচনায় স্বাগতম। আজকে আমরা পূর্বের ন্যায় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা বেসিক অ্যাকাউন্টিং থেকে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের আজকে ধারাবাহিক আলোচনা ক্লাস নং 7। এই ক্লাস নং 7 আমরা শিখব জেনারেল জার্নাল অর্থাৎ এক্সপেন্স রিলেটেড অল জার্নাল। আজকে আমরা শিখব ইনশাল্লাহ, অর্থাৎ খরচ সংক্রান্ত যত প্রকারের জার্নাল আছে সকল জার্নালগুলো আজকে আমরা শিখব। তবে তোমরা সহজ টেকনিক বুঝতে চেষ্টা করো যাতে করে যে কোনো বই বা যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন বা পরীক্ষার কোশ্চেন বা যে কোনো এক্সপেন্স রিলেটেড ট্রানজ্যাকশানগুলো খুব সহজে আনসার করতে পারো। তো আমরা জানি জার্নাল করতে হলে আমাদেরকে অবশ্যই ডেটর্স এবং ক্রেডিটর্স নির্ণয় করতেই হয়। আর ডেটর্স আর ক্রেডিটর্স কি সেটা তোমরা অবশ্যই জানো, গ্রহীতা অথবা সুবিধা গ্রহণকারী, আর ক্রেডিটর্স বা দাতা অথবা সুবিধা প্রদানকারী। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডেটর্স মানে হলো আমাদের এই যে খরচ, এই খরচটা আগে আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আশা করি তোমরা খুব সহজেই ডেটর্স এবং ক্রেডিটর্স নির্ণয় করতে পারবে। আমাদের কারবারি জগতে সাধারণত বিভিন্ন খাতে টাকা বা টাকার সমতুল্য কোনো কিছু প্রদান করতে হয়, দিতে হয়, চলে যায়। তো এখন এই চলে যাওয়ার ফলাফল কিন্তু দুই রকম হতে পারে। আমি তোমাদেরকে একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বলছি। ধরো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ। আবার আমি তোমাদেরকে বলছি ফার্নিচার এক্সপেন্স অথবা ফার্নিচার পারচেস। দেখো এখানে দুইটা ঘটনা আমাদেরকে বুঝতেই হবে। আর যদি বুঝতে পারো, নিঃসন্দেহে থাকো আজকের পর থেকে কোনো প্রকার জার্নালে আমরা প্রবলেমে পড়ব না। এক্সপেন্স আমরা শিখব, এক্সপেন্স বা খরচ। আমি সহজভাবে বলতে চাচ্ছি, এক্সপেন্স বলতে বোঝানো হয় খরচ, আর খরচ হচ্ছে কারবারি জগৎ থেকে যাহা চলে যায় তাহাই খরচ। এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই বুঝি। তবে সহজ এইভাবে আমরা বুঝব, চলে গেলেই খরচ, কিন্তু এই খরচের মধ্যে এক্সপেন্সের মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। ফর এক্সাম্পল, ডিরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ, ইনডিরেক্ট এক্সপেন্স পরোক্ষ খরচ। তাহলে এখন আমরা এই ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্সের ক্ষেত্রে ডিসকাস করব না। আমরা আমাদের জার্নালকে বোঝার জন্য শুধুমাত্র বলবো যে খরচ হলে টাকা চলে যায়, তবে এই খরচকে ক্যালকুলেশন করার জন্য তার ফলাফলটা আমরা দেখব। এমন কিছু খরচ আছে যেই খরচগুলো করার পর ওই খরচের ফলাফল 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়। আবার এমন কিছু খরচ আছে যেই খরচটা করার পরে যে বিনিময়টা আসবে আমার কাছে, যে জিনিসটা আসবে তার ফলাফল 1 বছরের বেশি থাকে। তাহলে এখন যদি আমরা 1 বছরের বেশি থাকে সেটাকে বলবো অ্যাসেটস, যেমন ফার্নিচার পারচেস, ল্যান্ড পারচেস, বিল্ডিং পারচেস। তাহলে এর টাকাটা চলে গেল, কিন্তু বিনিময়ে আমার যে জিনিসটা আসলো তার ফলাফল 1 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে ব্যবসায় স্থায়ী থাকে, সেইটাই হচ্ছে অ্যাসেটস, যেটা আমরা বিগত একটি ক্লাসে করেছিলাম। কিন্তু এমন কিছু এক্সপেন্স আছে
যাহা চলে যাওয়ার পর, যাহা কেনার পর বা খরচটা চলে যাওয়ার পর বারবার যায় এবং ওই বিনিময় যেটা যে বাবদ যাচ্ছে তার ফলাফল 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, সেটা কিন্তু খরচ। কী ধরনের খরচ? যেমন স্যালারি পেইড, কমিশন পেইড, টাকা চলে যাচ্ছে, বারবার যাচ্ছে। স্টেশনারি পারচেজ, স্টেশনারি পারপোজ পেইড, টাকা চলে যাচ্ছে। ডিউটি, শুল্ক বাবদ পেইড, চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে চাচ্ছি খরচ হচ্ছে ওই জিনিস যেটা আমার থেকে টাকা চলে যাবে, কিন্তু বিনিময় যেটা থাকবে আসবে তার ফলাফল 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, তখনই সেটাকে আমরা খরচ ধরব। আর যদি সেটার ফলাফল 1 বছরের বেশি থাকে তাহলে সেটাকে অ্যাসেটস হিসাবে ধরব। তাহলে জাবেদা করার সময় আমরা কি বুঝতে পারি? জাবেদা করার সময় যদি খরচ হয়, ওই খরচটার নাম সবসময় ডেবিট হবে। যেই খাতে টাকা যাবে সেই খাত হিসাব ডেবিট হবে, আর যেই পারপাস টাকা যাবে সেই খাতটা ক্রেডিট হবে। তাহলে আমাদের 1 মিনিটের কৌশল যেটা আমি শেখাতে বলছিলাম, সেই কৌশলটা হচ্ছে যদি কোনো টাকা চলে যায় এবং সেটা এক্সপেন্স বাবদ যায়, খরচ বাবদ যায়, তাহলে যেই খাতে যাবে সেই খাত ডেবিট হবে, আর যেই পারপাস যাবে সেই পারপাসটা ক্রেডিট হবে। তো এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্যালারি পেইড, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কমিশন পেইড, কমিশন অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট পেইড, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, স্টেশনারি পেইড, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, ডিউটি পেইড, ডিউটি অ্যাকাউন্ট ডেবিট, এবং ব্যাংক চার্জ যদি হয়ে থাকে ব্যাংক খরচ এবং ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট হবে। এখন আসি আমরা ক্রেডিট। তাহলে কি হবে? ক্রেডিট বোঝা আরও সহজ, অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে দ্বিতীয় পক্ষটা হচ্ছে আমরা সবসময় জানবো, অর্থাৎ যদি ডেবিট পেয়ে যাই অপর পক্ষ অবশ্যই ক্রেডিট হবে। উদাহরণস্বরূপ যদি আমাদেরকে বলা হয় স্যালারি পেড ইন ক্যাশ, তাহলে স্যালারি বলেছিলাম যেই খাতে যাবে সেই খাত ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে। আর যেহেতু নগদে চলে গেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখন যদি কমিশন পেইড করা হয় কমিশন অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যদি ক্যাশে যেয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি চেকে টাকাটা চলে যায়, যে কমিশন পেইড বাই চেক, চেকে পরিশোধ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ব্যাংক পারপাস, চেক পারপাস যদি যায় তাহলে সেটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এবং এই বিষয়গুলো আরও সহজে বোঝার জন্য আমরা বেশ কিছু জার্নাল এখন প্র্যাকটিস করব, এবং এই জার্নালগুলো যদি আমরা পারি তাহলে সকল সমস্যাগুলো অর্থাৎ এক্সপেন্স সংক্রান্ত সকল জাবেদাগুলো আজকের পর থেকে আমরা ঠেকব না এবং কোথাও আমাদের কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। তাহলে এখন আসি আমরা যে জার্নালগুলো প্র্যাকটিস করব সেই জার্নালগুলো প্রথম থেকে আমরা একটু আসি। এক্সপেন্স রিলেটেড অল জার্নাল আমি এমনভাবে আলোচনা করব যাতে করে সকল জার্নালগুলো আমাদের শেখা হয়ে যায়। নাম্বার 1, স্যালারি পেইড টাকা 1000, বেতন প্রদান করা হয়েছে 1000 টাকা। তাহলে আমি বলেছিলাম যেই খাতে টাকা যাবে, আগে দেখব সেটা খরচ কিনা, খরচ কেন? স্যালারি প্রতি মাসে মাসে টাকা দিতে হয়, নিয়মিত যাচ্ছে, নিয়মিত গেলেই সেটা খরচ। তাহলে যেই খাতে টাকা যাবে সেটা ডেবিট হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে চেকে গেছে, ব্যাংকে গেছে বা কোনো পারপাস গেছে সেটা উল্লেখ নাই, তাহলে সবসময় বুঝতে হবে সেটা ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর ব্যাখ্যা যখন আমরা লিখব, ন্যারেশন যখন লিখব, তখন যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে লিখলেই কিন্তু ন্যারেশন হয়ে যায়। তাহলে এখন স্যালারি পেইড টাকা 1000 আমরা লিখব বিং স্যালারি পেইড ইন ক্যাশ, যেহেতু টাকায় নগদে গেছে এই জন্য বিং স্যালারি পেইড ইন ক্যাশ। টাকা হচ্ছে 1000 ডেবিট হবে, এখানে ডেবিট হবে এটা, আর নিচে হচ্ছে ক্রেডিট হবে এখানে, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট হচ্ছে আমাদের 1000, ক্রেডিট হচ্ছে 1000। এখন আসি আমরা নাম্বার 2, ওয়াইজেস পেইড ইন ক্যাশ টাকা 2000, এখানে কিন্তু ক্যাশ উল্লেখ আছে। তাহলে আমি বলেছিলাম যেই খাতে টাকা যাবে সেই খাত ডেবিট, ওয়াইজেস অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশে গেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাখ্যা আমরা অবশ্যই এখন লিখতে পারবো, বিং ওয়াইজেস পেইড ইন ক্যাশ টাকা 2000 ডেবিট হবে এবং 2000 ক্রেডিট হবে। এবার আসি আমরা নাম্বার 3 নম্বর জার্নাল হচ্ছে ক্যারেজ ইন, ডিসকাউন্ট, অ্যাডভার্টাইজিং, ডগ চার্জ, টেলিফোন বিল পেইড। এখন আমি অনেকগুলো উদাহরণ একসাথে দিচ্ছি যাতে করে আমরা পারি। এখন যেহেতু কোন পারপাস টাকাটা চলে গেল, ওই বিলটা পরিশোধ করা হলো সেটা উল্লেখ নাই, সেহেতু ক্যাশ অ্যাকাউন্ট ধরতে হবে, যেটা আমি প্রথম জার্নাল বলেছিলাম। তাহলে ক্যারেজ ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্ট পেইড,
ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাডভার্টাইজিং বিল পেইড, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ডগ চার্জ পেইড, তোমরা বলো কী হবে? ডগ চার্জ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে টেলিফোন বিল পেইড তাহলে কী হবে? টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যেই টাকাটা থাকবে সেই টাকাটা আমরা ডেবিট এবং ক্রেডিট সমানভাবে লিখে দিব। নাম্বার 4, রেন্ট পেইড বাই চেক, টাকা 4000। আমরা প্রশ্নটা কী বলল? রেন্ট পেইড বাই চেক, চেকে ভাড়া পরিশোধ করা হয়েছে 4000 টাকার, চেকে পরিশোধ করা হয়েছে। যদি নগদ যায় তাহলে ব্যবসায়ীর ক্যাশ থেকে টাকা চলে যায়, কিন্তু যদি চেকে টাকা পরিশোধ করা হয় তাহলে আমার ক্যাশ থেকে না গিয়ে ব্যাংক থেকে যাবে। যে কারণে এখানে চেক উল্লেখ থাকলে অবশ্যই ব্যাংক লিখতে হবে। তাহলে কী পারপাস গেছে? সেই পারপাস ডেবিট। রেন্ট অ্যাকাউন্ট গেছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর চেক গেছে আমার টাকা কমছে ব্যাংক থেকে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 4000 ডেবিট এবং ক্রেডিট সমানভাবে আমরা বসিয়ে দেব। নাম্বার 5, গুডস আর প্রোভাইডেড ফর স্যালারি, টাকা 5000। আমার মনে হয় আমরা কথাটা বুঝে ফেলছি এবং জার্নালটা নিজে নিজে এখন করতে পারবো। আমাদেরকে বলা হয়েছে স্যালারি পেইড করা হয়েছে কিভাবে? গুডস, পণ্যের বিনিময়ে পণ্য সরবরাহ করা হয়েছে বেতন বাবদ। এটা হইতেই পারে একটা ব্যবসায়ী হয়তো ক্যাশ টাকা ছিল না, সে বলল ঠিক আছে আমার তো পণ্য লাগবে, আপনি আমাকে কিছু গুডস দিয়ে দেন, স্যালারির সাথে অ্যাডজাস্ট করে ফেলেন। তাহলে এই ধরনের যখন হবে, ক্যাশ না গিয়ে চেক না গিয়ে যদি গুডস হয়, তাহলে গুডসটা আসে কোত্থেকে? যখন আমরা গুডস ক্রয় করি, পারচেস করি, তখন কিন্তু গুডস আসে। আর যখনই আসে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিট করে ফেলি। এখন আমাদের গুডস চলে গেছে, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। কী পারপাস গেছে? স্যালারি পারপাস গেছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 5000 ডেবিট হবে, 5000 ক্রেডিট হবে। এখন আসি আমরা নাম্বার 6। নাম্বার 6 হলো ব্যাংক ড্রাফট চার্জ পেইড, টাকা 600। ব্যাংক ড্রাফট চার্জ করা হয়েছে, অর্থাৎ একটা ড্রাফট করার কারণে আমাদের চার্জ করা হয়েছে কত টাকা? 600 টাকা। তাহলে ব্যাংক ড্রাফট যখন করা হয় আমরা যে কোনো ব্যাংকে গিয়ে কিন্তু ব্যাংক ড্রাফট করতে পারি, কিন্তু আমাদেরকে এক্সট্রা তার চার্জটা দিতে হয়। তো এই টাকাটা কীভাবে নেয়? তারা ক্যাশে নেয়, যেহেতু আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়েও ড্রাফট করতে পারি। তাহলে ব্যাংক ড্রাফট যেই খাতে যাবে সেই খাত ডেবিট। তাহলে ব্যাংক ড্রাফটের পারপাস গেছে ব্যাংক ড্রাফট অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশে গেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 600 ডেবিট এবং 600 ক্রেডিট। এখন আসি নাম্বার 7 আমাদেরকে বললো ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, টাকা 500। ওভারড্রাফট মানে কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জার্নাল, আমরা একটু বুঝতে চেষ্টা করি। ব্যাংক ওভারড্রাফট মানে হলো ব্যাংক জমাতিরিক্ত। আমাদের ব্যাংকে টাকা যাহা জমা আছে তার চেয়ে যদি বেশি তুলে নিয়ে আসি, সেই টাকাটা আমরা পরিশোধ করতে হবে, লায়াবিলিটি হয়। কিন্তু এর জন্য কিন্তু আমাদেরকে ব্যাংকে একটা ইন্টারেস্ট দিতে হয়। তো এই ইন্টারেস্টের জন্য ব্যাংক কিন্তু আমাকে নগদ টাকা চার্জ করবে না, আমাকে অন্য কোনো পারপাস দিতে বলবে না। আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে ওখান থেকে সে টাকাটা কেটে নিয়ে যাবে। সুতরাং এখন আমরা কোন পারপাস গেছে? ব্যাংক ওভারড্রাফট। ইন্টারেস্ট, যেহেতু ইন্টারেস্ট পারপাস, ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট ডেবিট, আর যেহেতু টাকাটা ব্যাংক থেকে যাবে এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাচ্ছে। ইন্টারেস্ট অন ব্যাংক ওডি বা ওভারড্রাফট ডেবিট, আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এবার আসি নাম্বার 8। তাহলে পেইড রিপেয়ার অফ ফার্নিচার, টাকা 1000। আমি একটা কথা দিয়ে অনেকগুলো কথা বলছি। যেই কোনো পারপাস যদি কোনো রিপেয়ার করা হয় তাহলে সেই রিপেয়ার, এটা খাতটা হচ্ছে রিপেয়ার, মেরামত খরচ। তাহলে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, আর টাকাটা কীভাবে যাচ্ছে? ক্যাশে গেছে, যেহেতু কিছু উল্লেখ নাই ক্যাশে গেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ঠিক তদ্রূপভাবে এমনও হতে পারে পেইড রিপেয়ার অফ মেশিনারি, টাকা 1200। মেশিনারি রিপেয়ার বাবদও খরচ হতে পারে, তাও আমরা লিখব রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, আর টাকাটা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা যাহা থাকবে তাহা আমরা ডেবিট এবং ক্রেডিটে সমানভাবে বসিয়ে দেব। নাম্বার 9 হলো কমিশন পেইড টু এমপ্লয়ি জালাল বাই চেক, টাকা 12000। কমিশন পেইড টু এমপ্লয়ি জালাল মানে কি? আমাদের একজন কর্মচারী জালালকে কমিশন প্রদান করা হয়েছে বাই চেক, চেকে প্রদান করা হয়েছে। তাহলে যেহেতু একজন কর্মচারী জালালকে কমিশন প্রদান করা হয়েছে চেকে যাওয়া মানে ব্যাংকে যাওয়া, একটু আগে আমি বলেছিলাম। আর যে পারপাস যাবে সেই পারপাস ডেবিট হবে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে ব্যাংক থেকে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যদি ধারাবাহিক এই আলোচনায় তোমাদের কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবে। সবাই ভালো থেকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ আজকের জন্য।